শোক জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। কাঁদছে ইরানবাসী, 5 দিনের শোক ঘোষণা। পশ্চিমা আধিপত্যকে বৃদ্ধাঙ্গুলি দেখানো রাইসির মৃত্যু দুর্ঘটনা নাকি পরিকল্পিত? মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইরানের নীতিতে আসবে না পরিবর্তন। ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বর্তমান প্রশাসনের সমস্ত কর্মকর্তার অবস্থানই একই রকমের। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক অঙ্গনের কোনো অবস্থানেই ইরানের নীতিতে পরিবর্তন আসবে এটি ভাবার কোনো কারণ নেই। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ 9 জনের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। ইব্রাহিম রাইসির মরদেহ দাফনের জন্য পূর্ব আজারবাইজানের তাবরিজ শহরে নেওয়া হয়েছে। এরই মধ্যে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটিতে 5 দিনের শোক ঘোষণা করা হয়েছে। শীর্ষ নেতাদের এমন আকস্মিক মৃত্যুতে ইরান জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। দেশটির রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হলেও ইরানের রাষ্ট্রীয় কার্যক্রমে কোনো বিঘ্ন হবে না বলে জানিয়েছে মন্ত্রিসভা। মর্মান্তিক এ ঘটনায় ইরানের পশ্চিমা নীতিতেও কোনো পরিবর্তন আসবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে ইরানের যে গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল, মধ্যপ্রাচ্যে যে অনেকটা কাণ্ডারির ভূমিকা পালন করছিল, প্রেসিডেন্ট রাইসির কারণেই যে শুধুমাত্র তা হয়েছে তা না, তার অবস্থান যদিও শক্ত ছিল, বাট ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে বর্তমান প্রশাসনের সমস্ত কর্মকর্তার অবস্থানই একই রকমের। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক অঙ্গনের কোনো অবস্থানেই ইরানের নীতিতে পরিবর্তন আসবে এটি ভাবার কোনো কারণ নেই। এরই মধ্যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আকবরকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ওমর ইনান, যাচ্ছে তার কাছে। ইনান, আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা জানি যে রাইসির মরদেহ এই মুহূর্তে তাবরিজ শহরে নিয়ে আসা হয়েছে। তো সবশেষ বিশ্ব নেতাদের কি ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন তারা রাইসির মৃত্যুকে ঘিরে? এরই মধ্যে যে ধরনের জল্পনা কল্পনা ছিল সেটি আস্তে আস্তে ধোঁয়াশা কাটতে শুরু করেছে, কারণ ইরানের সরকারের পক্ষ থেকে আপনি জানেন এর মধ্যে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ পররাষ্ট্রমন্ত্রী সহ মোট 9 জন এখন পর্যন্ত মারা গেছেন সেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পরে। এবং এরপরেই কিন্তু আমরা দেখেছি যখনই নিশ্চিত হলো বিশ্ব নেতারাও কিন্তু প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছেন। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইরানকে বন্ধুপ্রতিম দেশ হিসেবে আখ্যা করেছেন এবং ইব্রাহিম রাইসির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একইভাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তার সহমর্মিতা প্রকাশ করেছেন তার পরিবারের প্রতি, রাইসের পরিবার প্রতি এবং নিহতদের স্বজনদের প্রতি। সেই সঙ্গে তিনি বলেছেন যে এই ধকল বা বিপর্যয় কাটিয়ে ওঠার জন্য যে ধরনের সহযোগিতা প্রয়োজন ইরানের পাশে থাকবে, বিশেষ করে রাজনৈতিক বিষয়গুলোর প্রতি তিনি আসলে ইঙ্গিত করেছেন। এছাড়া ইরান জুড়ে বর্তমানে মাতম চলছে, কারণ ইরানের যেই ধর্মীয় নেতা তো একজন আছেন আয়াতুল্লাহ খামেনি, তার ঘোষণার পরপরেই মূলত এটি নিশ্চিত করা হয়। এরপরে ইরানের জনগণও জেনে যায় যে আমির আবদুল্লাহিয়ান এবং ইব্রাহিম রাইসি দুজনেই মারা গেছেন এবং তাদের এই মৃত্যুকে শহীদি মৃত্যু হিসেবে তারা আখ্যা দিয়েছে। এবং বিভিন্ন উপাসনালয়, বিশেষ করে মসজিদে মসজিদে আমরা দেখেছি নাশিদ, তাদের যে ধর্মীয় যে চর্চা সেগুলো আমরা শুনেছি। অর্থাৎ ইরান জুড়ে এখন বলা যায় যে তারা শোকে মুহ্যমান এবং তারা এই ধকল কাটিয়ে ওঠার আসলে চেষ্টা করছে। আমরা একটু সবশেষ ঘটনাগুলো একটু দেখে আসি যে আসলে ইরানের এই 2 জন সহ যে মোট 9 জন যে মারা গেল তাদের বিষয়ে আসলে এখন পর্যন্ত আমরা কী কী তথ্য পাচ্ছি। ইরান জুড়ে যেমনটা বললাম যে এখন মাতম চলছে, শোক চলছে, তারা এখন শোকের মধ্যে আছে। এবং এই ইব্রাহিম রাইসির মৃত্যু তদন্তে কিন্তু এরই মধ্যে রাশিয়া আহ্বান জানিয়েছে যে তারা এগিয়ে আসতে চায় এটিকে আসলেই মৃত্যু নাকি নিছক মৃত্যু, নাকি দুর্ঘটনা, নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, এই বিষয়গুলো তদন্ত করতে চায়। ইরান যদি তদন্ত শুরু করে সেই ক্ষেত্রে যে ধরনের সহযোগিতা প্রয়োজন সেটি রাশিয়া করবে, রাশিয়ার পক্ষ থেকে সেটি আহ্বান জানিয়েছে এবং বিপর্যয় কাটিয়ে ওঠার আশা করছে। এর মধ্যে আপনি জানেন যে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট যিনি আছেন মোহাম্মদ মুখবের, তাকে এরই মধ্যে নিয়োগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে। আয়াতুল্লাহ খামেনি তাকে নিয়োগ দিয়েছেন, এমনকি নতুন পররাষ্ট্রমন্ত্রীকেও বাকি থেকে নিয়োগ দেওয়া হয়েছে এবং পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল যখন প্রথমবারের মতো হেলিকপ্টার বিধ্বস্তের খবর সামনে আসে তখন থেকেই কিন্তু যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। এখানে কয়েকটি বিষয় বলা দরকার, কারণ ইরান মধ্যপ্রাচ্যের বর্তমানে সবচেয়ে শক্তিশালী দেশ, এটি নিয়ে কোনো সন্দেহ নেই।
পুরো বিশ্বেই যে কয়েকটি শক্তিশালী দেশ রয়েছে, শক্তিধর দেশ রয়েছে, তাদের মধ্যেও একটি, বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচির জেরে ইরান সাম্প্রতিক সময়ে যে ধরনের তাদের বলয় তৈরি করেছে, মধ্যপ্রাচ্য তাদের যে প্রক্সি যোদ্ধাদের কথা বলা হচ্ছে, হিজবুল্লাহ সহ হামাসকে তারা যেভাবে সহযোগিতা দেয়, তাদের যেই শক্তিমত্তা সেটির বিষয়ে যুক্তরাষ্ট্র অনেক আগে থেকেই উদ্বিগ্ন এবং এই দেশটিকে তারা বিভিন্নভাবে মোকাবিলার চেষ্টা করছে। তাদের সঙ্গে অর্থাৎ ইরানের সঙ্গে 5 বিশ্বশক্তি ও জার্মানির যে পরমাণু চুক্তি ছিল 2015 সালে, যেটি হয় 2018 সালে আমরা দেখেছি সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যায়। এরপর কিন্তু নতুন করে একটি সংকট দেখা দেয়। এরপর 2021 সালে যখন ইব্রাহিম রাইসি তার ক্ষমতা নেন, নতুন করে আবার ওই পরমাণু চুক্তিটি আলোচনায় আসে এবং পরমাণু চুক্তি আলোচনায় আসার পরে ইব্রাহিম রাইসি যেটি প্রথমেই করেন, পশ্চিমা যে নিষেধাজ্ঞা সেটি তিনি কাটানোর জন্য আলোচনার একটি উদ্যোগ নেন, কিন্তু পশ্চিমারা আসলে সেই আলোচনায় তেমন কোনো প্রতিক্রিয়া বা তাদের পক্ষ থেকে আসলে তেমন সহযোগিতা পাওয়া যায়নি, যে কারণে নিষেধাজ্ঞার কবলেই ছিল ইরান, এখনও নিষেধাজ্ঞার কবলে রয়েছে। কিন্তু সেই নিষেধাজ্ঞা থেকে বের করার জন্য অনেক চেষ্টা চালিয়েছেন ইব্রাহিম রাইসি। আবার তার যে কঠোর নীতি রয়েছে, অর্থাৎ কট্টর নীতিগুলো রয়েছে, সেগুলোর কারণেও তিনি এক শ্রেণীর ইরানি মানুষের কাছে যেমন জনপ্রিয়, আবার কারো কারো আসলে চক্ষুশীলে তিনি পরিণত হয়েছেন, যে কারণে আসলে অনেকগুলো প্রশ্ন আসলে দেখা যায় যে আসলে ইব্রাহিম রাইসির মৃত্যু ঘিরে বিভিন্ন ধরনের আসলে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইমা, ইনান, আপনি এই যে কট্টর নীতির কথা বলছিলেন, আমরা এই বিষয়ে আবার পরবর্তীতে আলোচনা করব। এই মুহূর্তে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে, আমরা সেটাও দেখে আসতে চাই। অর্থাৎ পশ্চিমাদের আধিপত্য দমন করে উত্তপ্ত মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর দেশ ইরান, এবং ক্রমাগত নিষেধাজ্ঞা এবং হুমকির পরেও কিন্তু এই দেশটিকে টলানো যায়নি। তেহরানকে এমন উচ্চতায় আনার পেছনে যার ভূমিকা ছিল ইব্রাহিম রাইসির, সেটি আসলে প্রশ্ন রাখা যায় না। তাই তার বিদায়ে পশ্চিমারা নতুন কোনো খেলায় মেতে উঠছে কিনা এটি নিয়েও প্রশ্ন রয়েছে। এ বিষয়ে আমাদের একটি প্রতিবেদন রয়েছে, সেটি দেখে আসবো। মার্কিন কেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে ভেঙে দিয়ে ইরানকে অন্য উচ্চতায় পৌঁছানো এক প্রতাপের নাম ইব্রাহিম রাইসি। তার নেতৃত্বে যখন বিশ্ব পরিস্থিতির আমূল পরিবর্তনের সূচনা করছে তেহরান, ঠিক তখনই মর্মান্তিক মৃত্যু হলো। তার মৃত্যু নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন। ইরানকে পঙ্গু করতে নিষেধাজ্ঞার খেলায় মেতে আছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা জোট। 4 দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার ভেতরেই লড়ছে তেহরান। তবে পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষমতাধর দেশ এখন তারা। শুধু তাই নয়, তেহরানকে দমাতে কম ফন্দি আটেনি তেল আবিবও। কিন্তু তাদের সব অপচেষ্টাকে পেছনে ফেলে তেল আবিবে ড্রোন হামলা চালিয়ে নিজেদের সামরিক সক্ষমতার প্রমাণ দিয়েছে। 1979 সালের ইসলামী বিপ্লবের পর যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে হটানো, আঞ্চলিক প্রাধান্য বজায় রাখা এবং চীন ও রাশিয়ার সঙ্গে মূল্যবান জোটগুলোকে শক্তিশালী করাই ছিল ইরানের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব এখন ব্যাপক এবং বহুমুখী। চলমান গাজার সংঘাতকে কেন্দ্র করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন দিচ্ছে ইরান। সব ছাপিয়ে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বা ব্যালেন্স অব পাওয়ার বাগে রাখতে মুনশিয়ানা দেখিয়েছেন প্রেসিডেন্ট রাইসি। তার মর্মান্তিক মৃত্যুতে মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব অব্যাহত থাকবে কিনা তা প্রশ্নের মুখে এখন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। স্টুডিওতে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন সহকর্মী ওমর ইনান। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের লোকসভা নির্বাচনের ৫ম দফার ভোট চলছে। ভাগ্য নির্ধারণ হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ ৬৯৫ প্রার্থীর। পশ্চিমবঙ্গে মোদি মমতার কথার লড়াই। এদিকে ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তেহরানের পাশে থাকার কথা জানিয়েছেন নরেন্দ্র মোদি। একদিনের শোক ঘোষণা করেছে পাকিস্তান, তবে এখনও বিবৃতি আসেনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এক বিবৃতিতে শোক জানিয়েছেন। এদিকে সোমবার একটি এক্সপোস্টের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী শোক জানিয়ে বলেন, ভারত ইরান দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করতে রাইসির অবদান সবসময় স্মরণ করা হবে। জানান, তেহরানের পাশে আছে নয়াদিল্লি। এদিকে একদিনের জন্য সারা দেশে শোক পালনের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। রাইসি এবং তার সঙ্গীদের সম্মানে অর্ধনমিত থাকবে দেশটির পতাকা। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গভীর শোক জানিয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাইসিকে একজন অসামান্য রাজনীতিবিদ হিসেবে আখ্যা দিয়ে বলেন, রাইসি রাশিয়ার সত্যিকারের বন্ধু হিসেবে অমূল্য অবদান রেখেছেন। এ দুর্ঘটনায় গভীর শোক জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সভাপতি চার্লস মিশেল। এছাড়াও রাইসি ও তার সহযাত্রীদের মৃত্যুতে শোক জানিয়েছে তুরস্ক। তবে এখনো পর্যন্ত কোনো বিবৃতি আসেনি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।
অন্তরা সেন, সময় সংবাদ। ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ চলছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছে তার কাছে। দেখুন, স্থানীয় সময় সকাল 7টায় ভোট শুরু হয়েছে এবং সেই এখনো পর্যন্ত নির্বাচন কমিশন 8 ঘন্টার ভোটের হার সেটাই দেশবাসীর সামনে তুলে ধরেছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে জাতীয় স্তরে ভোট হয়েছে 48% এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য স্তরে আপনি জানেন যে গোটা দেশের সঙ্গে রাজ্যে ও পশ্চিমবঙ্গেও কিন্তু 7টি আসনে ভোট হচ্ছে, পশ্চিমবঙ্গে কিন্তু 68% ভোট হয়েছে। সার্বিকভাবে ভোটের যা হার তাতে গত যে পেছনে যে 4 দফা তার 4 দফার থেকে অনেকটা কম বলেই কিন্তু এখন ভোট বিশ্লেষকরা বলছেন। আমি এই মুহূর্তে রয়েছি উত্তর 24 পরগনার ব্যারাকপুর সংসদীয় আসনের একটি ভোট গ্রহণ কেন্দ্রে এবং এখানে আমি সকাল থেকেই যেরকমটি স্থানীয় মানুষ বলছিলেন যে দীর্ঘ লাইন ধরে তাদের এই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন, এখনো কিন্তু লাইনের ছবিটা এখনো পর্যন্ত কিন্তু একই রকম আছে। সকাল দিকে একটু আকাশের মুখ ভার ছিল, কিছু সময় বৃষ্টি হয়েছিল, সে কারণে লাইন দেখা যায়নি, কিন্তু দুপুরের পর থেকে কিন্তু আবার একই লাইনের যে দীর্ঘ লাইনের ছবিটা সেটা কিন্তু একই রকম ভাবে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ব্যারাকপুরে যে স্কুলটিতে ভোট চলছে সেই ভোটে কিন্তু একই রকম ভাবে সমান তালে নারী এবং পুরুষের যে লাইন সেটি কিন্তু সমান তালে রয়েছে। আপনি জানেন যে 7 দফার ভোটের যে জাতীয় স্তরে ভারতের নির্বাচন কমিশন যে ভোট কর্মযজ্ঞ শুরু করেছিল সেটি গত মাসের 19 এপ্রিল শুরু হয়েছিল এবং ইতিমধ্যেই 4 দফায় ভোট সম্পন্ন করেছে। 543 আসনের আসন বিশিষ্ট লোকসভা কিন্তু ইতিমধ্যেই অনেকগুলো আসনেই কিন্তু ভোট হয়ে গিয়েছে। এখন বাকি যে 2 দফা রয়েছে সেখানে কিন্তু 115 সংসদের আসনে নির্বাচন কিন্তু বাকি থাকলো। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে 18তম লোকসভা নির্বাচনের পঞ্চম দফার শেষ 8 ঘন্টার পরে আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। আমরা সরাসরি যুক্ত ছিলাম পশ্চিমবঙ্গে। তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন উইলিয়াম লাই। অনুষ্ঠানে তিনি চীনকে সামরিক হুমকি দেয়া থেকে বিরত থাকতে বলেন। সোমবার তাইপের প্রেসিডেন্ট অফিস ভবনে এই অনুষ্ঠান হয়। নবনির্বাচিত প্রেসিডেন্ট তাইওয়ানের স্বাধীনতার নীতিতে অটল থাকবেন বলে ধারণা করা হচ্ছে। তাইওয়ানকে নিজেদের অংশ মনে করে চীন। তারা লাইকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে, তবে চীনকে আলোচনার আহ্বান জানিয়েছেন লাই। ইতালিতে প্রবাসী 50,000-এরও বেশি অবৈধ অভিবাসীর বৈধতা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি ইতালিও অবৈধদের আশ্রয় না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে আইন পাশ করায় স্বদেশে ফিরে আসতে হতে পারে অভিবাসীদের। মেলানি সরকার ক্ষমতায় আসার পর থেকেই অবৈধ অভিবাসী ঠেকাতে নানা ধরনের কর্মসূচি এবং আইন অনুমোদন করে আসছে। এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক চ্যানেল ব্যবহার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন প্রবাসীরা। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট চলছে। ভাগ্য নির্ধারণ হবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ 695 প্রার্থীর। পশ্চিমবঙ্গে মোদি মমতার কথার লড়াই। এবং ইতালি প্রবাসী 50,000-এরও বেশি অবৈধ অভিবাসীর বৈধতা নিয়ে শঙ্কা। আইন পাশ হওয়ায় ফিরে আসতে হতে পারে নিজ দেশে। বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী ওমর ইনান। আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।